আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি এমএসের মাস্টার্সের কোর্স নাম্বার 5010 এগ্রিকালচার ডাইনামিক্স অ্যান্ড ফুড সিকিউরিটি কোর্সের ভন থুনেনের থিওরিটা নেব। তোমরা যারা মাস্টার্সের স্টুডেন্ট তারা এগ্রিকালচার জিওগ্রাফি তো এখন পড়ছো, অনার্স লেভেলেও তোমরা কিন্তু এগ্রিকালচার জিওগ্রাফি পড়ে এসছো। সেখানে ভন থুনেন থিওরি তোমরা পড়েছো আগেও। তো যাই হোক, আজকে এটা হচ্ছে ভন থুনেনটা হচ্ছে আমাদের এগ্রিকালচার ডাইনামিক্স অ্যান্ড ফুড সিকিউরিটি কোর্সের সেকেন্ড চ্যাপ্টারে আছে। ভন থুনেনের থিওরিটা মূলত এগ্রিকালচার লোকেশনাল থিওরি অথবা ল্যান্ড ইউজ থিওরি বলা যেতে পারে। তো আমরা আজকে ভন থুনেনের এই থিওরিটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করব। আশা করি তোমরা এনজয় করবে, ভালো লাগবে। তো চলো আমরা দেখি আজকের ক্লাসটা। আজকে মানে আমরা প্রেজেন্টেশনে দেখি ভন থুনেনের মডেল, যেটাকে কৃষি অবস্থান তথ্য অথবা কৃষি ভূমি ব্যবহার মডেলও বলা হয়ে থাকে। মানে ভন থুনেন মডেলের এগ্রিকালচারাল লোকেশনাল অ্যান্ড অর এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ। আমরা যে উনি হচ্ছেন জন হেনরিক ভন থুনেন। উনি জার্মান ফার্মার, অ্যাট এ টাইম অ্যাগ্রোনমিস্ট অ্যান্ড ইকোনমিস্ট। তার সময়কালটা যদি আমরা লক্ষ্য করি, দেখি 1783 থেকে 1850 সাল। যত আমাদের এগ্রিকালচার থিওরিতে যতজন থিওরি দিয়েছেন তার মধ্যে উনি একজন অন্যতম, বিশেষ করে কৃষি অবস্থান তথ্য নিয়ে। আমরা আসি এখন মূল থিওরিতে। যেসব অর্থনীতিবিদ এবং তথ্যবিদ কার্যোপযোগী মডেলের মাধ্যমে স্থানের প্রাতিষ্ঠানিক কার্যকারিতা ব্যাখ্যা করতে সচেষ্ট হয়েছেন, তার মধ্যে জার্মান অর্থনীতিবিদ জোহান হেনরিক ভন থুনেন, বাংলায় অনেকে ওনার নামটা ফন থুনেন বলেন, তাদের মধ্যে অগ্রগামী ছিলেন। তিনি একটি ফসল তথ্য, যেটাকে ক্রপ থিওরি, ও একটি ফসল নিবিড়তার তথ্য, যেটা ক্রপ ইন্টেন্সিটি থিওরি এর নামে পরিচিত, এই দুইটা থিওরি উনি বিকাশ সাধন করেন। তার মডেল তৈরি করার জন্য ভন থুনেন জার্মানির অন্তর্গত রস্টক এর নিকটবর্তী মেকলেনবার্গ খামার এলাকাকে সমীক্ষা এলাকা হিসাবে ব্যবহার করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত 40 বছর যাবৎ তিনি এই খামার পরিচালনা করেন। নিজ তথ্য ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত উপাত্তের অধিকাংশই তিনি ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে খাবারের আয় ব্যয় সহ বিস্তারিত হিসেব থেকে সংগ্রহ করেছিলেন। কৃষি বিষয়ক অবস্থান তথ্যের ভিত্তি স্থাপন করে ভন থুনেন জার্মান ভাষায় একটি রচনা করেন, যেটা হচ্ছে 1826 সালে। পরবর্তীতে ইংরেজ কৃষিবিদ পিজি হাল 1966 সালে, প্রায় 140 বছর পরে, দি ভন থুনেনস আইসোলেটেড স্টেট নামক বইটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। আর তখন থেকেই, অর্থাৎ 1966 সাল থেকে ইংরেজি ভাষাভাষী মহলে এই তথ্যের ব্যাপক ভিত্তিক প্রচার শুরু করেন। এ তথ্যের যদি মূল বক্তব্যটা কি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে তিনি সংক্ষেপে যদি বলে থাকি, ভন থুনেনের তথ্যের মূল বক্তব্য হচ্ছে, একটি বাজার বা নগরীকে কেন্দ্র করে পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন ধরনের ভূমি ব্যবহার গড়ে উঠবে এবং ওই এলাকার প্রয়োজনেই তা গড়ে উঠবে। এটা হচ্ছে ভন থুনেনের তথ্যের মূল বক্তব্য। এরপরে আসি ওনার তথ্যের প্রধান উদ্দেশ্য কী ছিল। মেকেলবার্গের অবস্থার অভিজ্ঞতার আলোকে শহর ও গ্রামগুলোর বিশেষ বিন্যাস দেখিয়ে তিনি ভূমি ব্যবহার ধরনের তত্ত্বীয় মডেল তৈরি করতে উদ্যোগী হয়েছিলেন।
বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে কৃষি জমির ব্যবহার কেন এবং কিভাবে বদলে যায় তা দেখানোই ভন থুনেনের বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য ছিল। তার মৌলিক মডেল ছিল দুইটি, যেমন একটা মডেল হচ্ছে বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে কোনো বিশেষ ফসলের উৎপাদনের নিবিড়তা হ্রাস পাবে, ভূমির প্রতি একক এলাকায় বিনিয়োগের পরিমাণের পরিমাপই হচ্ছে উৎপাদনের নিবিড়তা। উদাহরণস্বরূপ বলা যায়, ব্যবহৃত অর্থ, শ্রমিক, সার প্রভৃতির পরিমাণ যত বেশি হবে, কৃষি উৎপাদনের নিবিড়তাও ততই বেশি হবে। এবার দেখি মডেল 2 বাজার থেকে দূরত্ব অনুসারে ভূমি ব্যবহারের ধরনের বিভিন্নতা হবে। এটা হলো ভন থুনেনের তথ্যের প্রধান উদ্দেশ্য ছিল। এই তথ্যের এবার গুরুত্ব দেখি। এই তথ্যের যে গুরুত্বগুলো সেটা একটা অন্যতম হচ্ছে, এই তথ্যের সাহায্যে বিভিন্ন কৃষিজাত পণ্যের ভৌগোলিক বণ্টন ব্যাখ্যা করা যায়। 2 এই তথ্যটি বিভিন্ন কৃষিজাত পণ্যের দামের পার্থক্য ও এই পার্থক্য কিভাবে কৃষি জমির ব্যবহারিক ধরনকে প্রভাবিত করে তা বুঝতে সাহায্য করে। 3 এই তথ্যের সাহায্যে জমির খাজনার হার ও কৃষি জমির ব্যবহারের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা যায়। এরপর আসি তথ্যটির অ্যাজাম্পশন বা শর্ত বা প্রিমাইস। ভন থুনেন এই তথ্যটার কিছু শর্ত দিয়েছেন বা কতিপয় ধারণা গ্রহণ করেছেন। সেগুলো কি? প্রথম হচ্ছে, কোনো কৃষি এলাকার কেন্দ্রে অবস্থিত একটা বিচ্ছিন্ন খামার এলাকা হবে, অর্থাৎ পৃথিবীর অন্যান্য অংশ থেকে সেই জায়গাটা কোনো যোগাযোগ থাকবে না। 2 ওই কৃষি এলাকার উদ্বৃত্ত উৎপাদনের জন্য এই নগরটি একটিমাত্র বাজার এবং একমাত্র বাজার এবং কৃষি এলাকাটি ওই নগরীর একমাত্র সরবরাহকারী অঞ্চল। গ নগরের বাজারে কোনো নির্দিষ্ট সময়ে সব কৃষক একটি বিশেষ ফসলের জন্য এই মূল্য বা দাম পায়। ঘ এই কৃষি এলাকা একইরূপ সমতল এবং এর উপরের মাটির উর্বরতা, জলবায়ু ও অন্যান্য প্রাকৃতিক নিয়ামকগুলোর তারতম্য হয় না। এই সমভূমির উপর দিয়ে চলাচলের ক্ষেত্রে কোনো প্রাকৃতিক অন্তরায় নেই। তারপরে আসি, চাষাবাদ যুক্তিসঙ্গতভাবেই করা হয়েছে, অর্থাৎ সব কয়জন কৃষকেরই উদ্দেশ্য ছিল সর্বাধিক লাভ করা এবং বাজারের চাহিদা সম্পর্কে তাদের পূর্ণ জ্ঞান ছিল। তারপরেরটা আসি যে সেখানে মাত্র এক ধরনের পরিবহন, অর্থাৎ সে সময় যে ঘোড়া বা গাড়ি কিংবা নৌকা এই ধরনের পরিবহন ছিল, সেগুলো যে কোনো একটা মাত্র পরিবহন ব্যবস্থা থাকবে এবং অঞ্চলের পরিবহন ব্যবস্থা সড়ক বা চলাচলযোগ্য খাল উভয়ই যেটাই হোক সেটা খুব নিম্নমানের ছিল এবং পরিবহন খরচ অবিরত হারে বৃদ্ধি পেয়েছে। এরপরেরটা হচ্ছে কৃষি এলাকার কেন্দ্রে অবস্থিত শহরটির নিকটবর্তী এলাকায় কোনো বিরুদ্ধ চৌম্বক শক্তি অর্থাৎ অন্য কোনো শহর নাই। এগুলো হচ্ছে তার অ্যাজাম্পশন, এইগুলো থাকতে হবে। এই শর্তগুলো তার তথ্যের মূল শর্ত ছিল আর কি। এরপরে আসি তার তথ্যের প্রিন্সিপালস অর্থাৎ নীতি। ভন থুনেনের তথ্যটি 3টা মূল নীতির উপর প্রতিষ্ঠিত, যথা অর্থনৈতিক খাজনা বা ইকোনমিক রেন্ট, 2 দূরত্ব বা বাজারে কোনো নির্দিষ্ট পণ্যের দামের মধ্যে সম্পর্ক সংক্রান্ত নীতি, 3 দূরত্ব এবং কৃষিকাজের প্রগাঢ়তার মধ্যে সম্পর্ক সংক্রান্ত নীতি। এখন প্রথমে আসি অর্থনৈতিক খাজনা বা ইকোনমিক রেন্ট। উৎপাদনের কোনো উৎপাদনকে তার বর্তমান কাজে নিযুক্ত রাখার জন্য যে পরিমাণ অর্থ দেওয়ার প্রয়োজন তার তুলনায় বেশি অর্থ দিলে যে বাড়তি প্রাপ্তি হয় তাকে ইকোনমিক রেন্ট বলে। ইকোনমিক রেন্টের ধারণা জমি ব্যবহারের ক্ষেত্রে প্রয়োগ করে অর্থনীতিবিদেরা লোকেশনাল রেন্ট বা অবস্থানগত খাজনার তথ্য নির্মাণ করেছেন। উৎপাদনের উপাদান হিসাবে জমিকে লাভজনকভাবে বর্তমান কাজে নিযুক্ত রাখার জন্য যে পরিমাণ অর্থ বিনিয়োগ করলে বাড়তি প্রাপ্তি হয় তাকে লোকেশনাল রেন্ট বা অবস্থানগত খাজনা বলে। তোমরা একটা সূত্র দেখতে পাচ্ছ, সূত্রটা হচ্ছে লোকেশনাল রেন্টের সূত্র। এটা হচ্ছে LR = Y * M - C
মাইনাস ওয়াই টিডি। এখানে ওয়াই মানে হচ্ছে একক পরিমাণ জমিতে ফলন, এম হচ্ছে একক পরিমাণ উৎপাদিত পণ্যের বাজার দর, একক পরিমাণ উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় হচ্ছে সি, এবং হচ্ছে টি হচ্ছে একক দূরত্ব প্রতি পরিবহন ব্যয়, ডি বাজার থেকে পণ্য উৎপাদনকারী ভূখণ্ডের দূরত্ব। আমরা এখানে একটা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে প্রথমে দেখি যে বাজার থেকে দূরত্বর সাথে অর্থনৈতিক ভাড়ার যে সম্পর্ক, এটা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি। চিত্রে যদি দেখো, যদি আর এক্স, এই যে আর এক্স, এই রেখাটা আর ঢাল বলা হয়, অর্থাৎ চিত্র অনুসারে এই ঢালের অনেক বিভিন্নতা রয়েছে। দুইটা প্রধান নিয়ামক দ্বারা এই ঢালের পরিমাণ নিয়ন্ত্রিত হয়। প্রথমত, কত সহজে মোট উৎপাদন পরিবাহিত হয়। বাজার থেকে গুরুভার ফসলের পরিবহন সুবিধা প্রচুর এবং এর জন্য এর অর্থনৈতিক ভাড়া উচ্চ, কিন্তু দূরত্ব বৃদ্ধির সাথে সাথে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই সুবিধা দ্রুত হ্রাস পাবে। এখানে ও আর হচ্ছে ভাড়া বৃদ্ধির রেখা, আর ও এক্স হচ্ছে ডিস্টেন্স দেখানো হয়েছে। আচ্ছা, আমরা তারপরের চিত্রটা যাই, দেখি দুই ফসল ধরনের অবস্থান ভাড়া এবং বাজার থেকে দূরত্বটা দেখানো হয়েছে। এখানে দেখো, দুইটা ফসলের একই উৎপাদন ব্যয় এবং উৎপাদন, কিন্তু স্বতন্ত্র পরিবহন খরচ, যেটা প্রতি টন বা কিলোমিটারে, এবং বাজার মূল্য স্বতন্ত্র হতে পারে। চিত্রেতে যদি প্রতি টন বা কিলোমিটার পরিবহন এ অধিকতর দামি এবং এর বাজার দাম যে এ ফসল, এ বাজার দাম হচ্ছে অধিকতর হয়, তাহলে বি অপেক্ষা এর চাষাবাদ বাজারের অধিক নিকটবর্তী স্থানে হবে এবং এর অধিকতর পরিবহন ব্যয়ের জন্য বি অপেক্ষা এর অর্থনৈতিক ভাড়া অধিকতর দ্রুত হ্রাস পায়। বি অপেক্ষা এর বাজার দাম অধিক হওয়ায় বাজারে বি অপেক্ষা এর জন্য মোট খাজনা অধিকতর হবে। এইরূপ বি অপেক্ষা এর অর্থনৈতিক ভাড়া অধিক, কারণ উভয় ক্ষেত্রে উৎপাদন ব্যয় একই এবং কোনো পরিবহন খরচ অন্তর্ভুক্ত হয় নাই। যদি এ অপেক্ষা বি এর বাজার দাম অধিকতর হতো, তাহলে এ একেবারেই উৎপাদিত হতো না। এই চিত্রে দেখো, কল্পিত ফসল 1 ও 2 সহ দুইটি চলক বিশিষ্ট আর ঢালদ্বয়ের মিথস্ক্রিয়ায় পরবর্তী ধাপ দেখানো হয়েছে। আবার বাজার ও এবং ও জেড এক্স রেখা বাজার থেকে বৃদ্ধিশীল দূরত্ব দেখানো হয়েছে। এখানে অর্থনৈতিক ভাড়ার রেখা দুটি যে বিন্দুতে পরস্পর ছেদ করেছে, সেখান থেকে জেড বিন্দু পর্যন্ত সমকোণিক উলম্ব রেখা অঙ্কন করা হয়েছে এবং এখন অর্থনৈতিক ভাড়া ভূমি ব্যবহারের পরিবর্তন করা যায়। বাজার থেকে দূরবর্তী ফসল জেড এর এলাকা জেড এক্স অপেক্ষা বাজারের নিকটবর্তী ফসল 1 এবং 1 এর ওজেড এলাকার অর্থনৈতিক ভাড়া বেশি। সুতরাং অর্থনৈতিক ভাড়ার এই ধারণা জেড বিন্দুতে ভূমি ব্যবহার পরিবর্তনের ব্যাখ্যা দানে অবদান রাখছে। অর্থনৈতিক ভাড়া এবং বহু প্রতিযোগিতামূলক ভূমি ব্যবহার। এই চিত্রে স্বতন্ত্র আর ঢালযুক্ত ঢালগুলো সহ 4টি ফসল চাষের যুক্তি তুলে ধরা হয়েছে এবং একটি বাজারের চারিদিকে ভূমি ব্যবহারের ধরন কীরূপে বিকাশ লাভ করে তা দেখানো হয়েছে। এই ধারণাগুলোর ভিত্তিতে ভন থুনেন প্রত্যেকটি শহর বেষ্টনকারী কতিপয় সমকেন্দ্রিক মণ্ডলের ভূমি ব্যবহার মডেল তৈরি করেন। এরপরে আমরা যে নীতি প্রিন্সিপাল সেটা একটু দেখি, যে দূরত্ব এবং বাজারে কোনো নির্দিষ্ট পণ্যের দামের মধ্যে সম্পর্ক সংক্রান্ত নীতি। দূরত্ব বাড়লে পণ্যের পরিবহন ব্যয় বাড়ে, ফলে ওই পণ্যের দাম বাড়ে। আবার দূরত্ব বাড়ার সাথে সাথে দাম বাড়ার জন্য পণ্যটির লোকেশনাল রেন্ট কমে, অর্থাৎ অলাভজনক হতে থাকে। থার্ড প্রিন্সিপাল,
থার্ড প্রিন্সিপাল হচ্ছে দূরত্ব এবং কৃষিকাজের প্রগড়তার মধ্যে সম্পর্ক সংক্রান্ত নীতি। বাজার থেকে দূরত্ব যত বৃদ্ধি পায় কৃষিকাজের প্রগড়তা তত হ্রাস পায়। অর্থাৎ একই পণ্য বা শস্য উৎপাদনকারী দুইটি জমি, একটি বাজারের কাছে এবং অন্যটি বাজার থেকে দূরে, এই দুইয়ের মধ্যে তুলনা করলে দেখা যায় যে বাজারের নিকটবর্তী জমিটিতে আলোচ্য পণ্য বা শস্য উৎপাদনের প্রগড়তা দূরের জমিটির তুলনায় অনেক বেশি। তিনটা গেল আমাদের প্রিন্সিপাল। এখন আমরা মেইন মানে তথ্যটার ব্যাখ্যা দেখি বা বর্ণনা করি যে এই ভন্থনেন যে তথ্যটা দিয়েছেন তা সেটা হচ্ছে এটা যে উনি কীভাবে তথ্যটা ব্যাখ্যা করেছেন। বিভিন্ন শর্তের আলোকে বাজার বা শহরটিকে ঘিরে ভন্থনেন যে বলয় বা মণ্ডল ভিত্তিক ভূমি ব্যবহারের প্রস্তাব করেন সেগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সেগুলো হচ্ছে এই যে উনি এরকমভাবে একটা বলয়ের কথা বলেছেন। এটা নগরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কৃষিজ পণ্যগুলা কোনটার পরে কোনটা মানে বলয় আকারে কেন্দ্রীভূত হবে সেটা উনি দেখিয়েছেন। এটা হচ্ছে ভন্থনের প্রদত্ত কৃষি পণ্যের অবদান বিষয়ক সমকেন্দ্রিক ভূমি ব্যবহার মডেল। আমরা প্রথমেই আসি প্রথম বলয়টা কি দেখো, সবজি চাষ ও দুগ্ধ খামার। টাটকা দুধ ইউরোপের ক্ষেত্রে এবং শাকসবজির উৎপাদন শহরের নিকটবর্তী অর্থাৎ 1 নম্বর মণ্ডলে কেন্দ্রীভূত হবে, কারণ ওইসব দ্রব্য সহজে নষ্ট হয়। এই বলয়ে সার প্রয়োগের মাধ্যমে ভূমির উর্বরতা বজায় রাখা হয় এবং প্রয়োজন হলে অতিরিক্ত সার শহরে নিয়ে এসে স্বল্প দূরবর্তী খামারে নিয়ে যাওয়া হয়, যেটা মানে একেবারেই নগরের কাছে হবে এই যেহেতু এটা পচনশীল পণ্যগুলো থাকে। এরপরে দেখি দ্বিতীয় বলয়। এই বলয়টি কাঠ উৎপাদনের জন্য ব্যবহৃত হবে, কারণ 19বিংশ শতাব্দীর প্রথম ভাগে জ্বালানির জন্য এই ভারী দ্রব্যের প্রচুর চাহিদা ছিল। বনভূমি উচ্চতর অবস্থানিক ভাড়া বা খাজনা প্রদান করে। তারপরেটা হচ্ছে তৃতীয় মণ্ডল বা বলয় হচ্ছে এই বলয়ে রায় ছিল উল্লেখযোগ্য বাজার দ্রব্য। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে পণ্য সামগ্রীগুলো সব ইউরোপে যেই ধরনের কৃষিজ পণ্য বা যে পণ্যগুলো প্রচলিত ছিল সেগুলোর উপর ভিত্তি করেই, যেহেতু ভন্থনের একজন ইউরোপিয়ান, তো এই পণ্যগুলো সেই অনুসারেই হয়েছে। তো যাই হোক, তৃতীয় বলয়ে হচ্ছে রায় ছিল উল্লেখযোগ্য বাজারদ্রব্য। চাষাবাদের নিবিড়তাই ছিল মণ্ডলগুলোর মধ্যবর্তী পার্থক্য। বাজার থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে রায় উৎপাদনের নিবিড়তা হ্রাস পেয়েছে এবং এর ফলে উৎপাদনের পরিমাণও কমে গেছে। দূরবর্তী কৃষি জমিগুলোতে মাটির উর্বরতা বজায় রাখার জন্য জমি পতিত রাখা বা সার প্রয়োগ ব্যবস্থার অনুসরণ করা হতো না। চতুর্থ বলয় বা মণ্ডলটা হচ্ছে এই বলয়ে চাষাবাদ কম নিবিড়তা। আমরা চতুর্থ বলয় দেখি নিবিড়তা। কৃষকদের অবলম্বিত 7 বছর ফসল আবর্তনে মাত্র 1/7 জমি রায় দখল করত। প্রথম বছর রায়, দ্বিতীয় বছর বার্লি, তৃতীয় বছর ওট, পরবর্তী 3 বছর অর্থাৎ চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ বছর চারণভূমি এবং সপ্তম বছর পতিত রাখার ব্যবস্থা ছিল। বাজারে প্রেরিত দ্রব্যগুলো ছিল রাই, মাখন, পনির এবং প্রায় ক্ষেত্রেই শহরে জবাই করার জন্য জীবন্ত প্রাণী। এই দ্রব্যগুলো তাজা দুধ ও সবজির মতো খুব দ্রুত পচে না এবং সেজন্যই বাজার থেকে যথেষ্ট দূরত্বে উৎপাদন করা হয়। এরপরে আসি পঞ্চম বলয় বা মণ্ডল। পঞ্চম মণ্ডলে কৃষকগণ 3 ক্ষেত পদ্ধতি অনুসরণ করেছিলেন। এটি আবর্তন পদ্ধতি, যেখানে জমির 1/3 ক্ষেত ফসলের জন্য, অন্য 1/3 চারণভূমির জন্য ব্যবহার করা হতো এবং অবশিষ্ট অংশ পতিত রাখা হতো। ষষ্ঠ বলয়ে এই মণ্ডলটি পশুপালনের ক্ষেত্রে নিয়োজিত ছিল, কারণ বাজার থেকে দূরবর্তী স্থানে অবস্থিত হয় মাখন, পনির ও জীবন্ত পশুদের মতো রায় তত অধিক অর্থ দিতে সমর্থ ছিল না। এই মণ্ডলের রায় উৎপাদিত হতো কেবলমাত্র খামারের নিজস্ব ব্যবহারের জন্য। কেবলমাত্র পশুজাত দ্রব্যগুলো বাজারজাত করা হতো। এখানে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি, উদ্যান কৃষি, বনজাত দ্রব্য এবং এখানে প্রগারের কথা বলা হয়েছে, এটা খুব বোঝা যাচ্ছে কম। আচ্ছা, প্রগারভাবে চাষকৃত ধান বিশিষ্ট শস্য 3টি ফসল বিবেচনাকারী অর্থনৈতিক ভাড়া দেখানো হয়েছে। প্রথমটাতে
আর দ্বিতীয়টাতে দেখানো হয়েছে অর্থনৈতিক মণ্ডলগুলোর সরলীকৃত মডেল উপস্থাপন করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে উচ্চ অর্থনৈতিক ভাড়া বিশিষ্ট প্রথম মণ্ডলটি উদ্যান কৃষি, ফল, সবজি কাজে নিয়োজিত করা হয়েছে। আর দ্বিতীয় মণ্ডলটি বনজাত দ্রব্যের জ্বালানি কাঠ প্রভৃতির জন্য ব্যবহার করা হচ্ছে, কারণ জ্বালানি কাঠের পরিবহন ব্যয় অনেক বেশি। তৃতীয় মণ্ডলটিতে প্রগাঢ়ভাবে শস্য চাষ করা হয়েছে। তৃতীয় মণ্ডল এখানে এটা দেখানো হয়েছে। আচ্ছা, এরপরের রাতে আমরা চলে যাই ভন থুনেনের মডেলের পরিবর্তিত অবস্থা। পরিবর্তনশীল পরিস্থিতির কথা বিবেচনা করে ভন থুনেন পরবর্তীতে নিজেই তার তথ্যের সংশোধন করেন। এক্ষেত্রে তিনি উন্নত পর্যায়ের মডেল তৈরিতে দুটি নিয়ামক অন্তর্ভুক্ত করেন। এগুলো হচ্ছে নাব্য নদীর উপস্থিতি এবং আশেপাশে ছোট্ট শহরের প্রভাব। থুনেন মডেলের প্রধান নিয়ামক হচ্ছে থুনেন মডেলের প্রধান নিয়ামক হচ্ছে পরিবহন ব্যয় এবং একটি বিচ্ছিন্ন তালুক বলে অনেক সময় এটাকে আমরা ইংরেজিতে বলি, যেটা আইসোলেটেড স্টেট। এক্ষেত্রে থুনেন বলেন কল্পিত নগরটি যদি একটি নাব্য নদীর তীরে অবস্থিত হয় তবে নদীর উপস্থিতিতে এই মডেলটির উপস্থিতিতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অপেক্ষাকৃত সহজলভ্য, সস্তা হবে। ফলে কৃষি কর্মকাণ্ডের মণ্ডলগুলো নদীর গতিপথকে অনুসরণ করে স্বাভাবিক আকৃতি পরিবর্তিত হয়ে দীর্ঘাকার বা লম্বাটে হয়ে গড়ে উঠবে। এছাড়া প্রধান নগর এলাকার আশেপাশে যদি কোনো ছোট শহর বা উপশহর থাকে তবে প্রতিযোগিতামূলক বাজার কেন্দ্র হিসাবে ওই উপশহরের আশেপাশে ছোট ছোট বলয় বা মণ্ডল তৈরি হবে, যা প্রধান শহরের কর্মকাণ্ডে প্রভাব ফেলবে। এটা চিত্রটা দেখো, এটা বাণিজ্যিক কৃষির অন্তর্গত একটা অধিক জটিল চিত্র এখানে ফুটে উঠেছে। ঈষৎ পরিবর্তিত ভন থুনেনের মডেলের রাসায়নিক সার দ্বারা প্রভাবিত দ্বিতীয় পর্যায়ে শহর, তথ্য প্রভৃতি যৌথভাবে সক্রিয় রয়েছে। এখানে বিভিন্ন ভাড়ার রেখাগুলোতেও চিত্রে দেখানো হয়েছে। অবশ্য বিভিন্ন প্রাকৃতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলোর প্রভাবে ভন থুনেনের মডেলের সমকেন্দ্রিক বলয়গুলো পরিবর্তিত হয়েছে। পরবর্তীতে তথ্যের সহজলভ্যতার ফলে কৃষিভূমি ব্যবহারের সমকেন্দ্রিক মডেলগুলো যথেষ্ট পরিবর্তিত হয়েছে। এবার আসি ভন থুনেনের মডেলের রিলেভেন্স বা ইভালুয়েশন, প্রাসঙ্গিকতা বা মূল্যায়ন। ভন থুনেনের তথ্যের প্রাসঙ্গিকতা হচ্ছে কি, দূরত্ব বাড়ার সাথে সাথে পরিবহন খরচও বৃদ্ধি পায়। এই অর্থনৈতিক ধারণা এখনও সমানভাবে চালু রয়েছে। 2, পচনশীল বস্তু বা পণ্যের উৎপাদন বাজারের কাছাকাছি করতে হবে এবং এই তথ্যটি এখনও বিশেষত উন্নয়নশীল দেশগুলোর কারিগরি স্তরের সাপেক্ষে গ্রহণযোগ্য। 3, বাজার অঞ্চলে অর্থনৈতিক খাজনা ও অবস্থানগত খাজনা বেশি হয় ভন থুনেনের তথ্য এখনও প্রাসঙ্গিক। 4, যদিও বর্তমান যুগে উচ্চ ও মধ্যবিত্ত মানুষ জ্বালানি কাঠ ব্যবহার করে না এবং সেজন্য শহরের কাছাকাছি জ্বালানি কাঠ সরবরাহকারী বলয়ের প্রয়োজনও নেই, তবু আধুনিক শহরে জনবসতিকে ঘিরে উদ্ভিজ্জের বলয় গড়ে তোলা হচ্ছে। উদ্দেশ্য দূষণ নিয়ন্ত্রণ। আমরা পরের স্লাইডে যাই। তথ্যটির সমালোচনা, ক্রিটিসিজম অফ মডেল। থুনেন নিজেই তার তথ্যের একজন সবচেয়ে বড় সমালোচক, কারণ তিনি নিজেই তার তথ্যটি পরবর্তীতে সংশোধন করেছেন। এছাড়াও থুনেন তথ্যের প্রধান সমালোচনা যেগুলো আমরা সেগুলো দেখি, সেগুলো কি? 1, এই তথ্য যেসব পূর্বশর্তের আলোকে প্রতিষ্ঠিত সেগুলো বাস্তব জীবনে প্রায় নেই বললেই চলে। 2, এই তথ্য অনেকাংশে স্থবির, কারণ সদা পরিবর্তনশীল পরিস্থিতিতে এর ভূমিকা কি হতে পারে সে সম্পর্কে থুনেন কোনো ইঙ্গিতই প্রদান করেননি। 3, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতির ফলে যান্ত্রিক ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হয়েছে, ফলে পণ্য সামগ্রীর দীর্ঘমেয়াদী সংরক্ষণের উন্নত পদ্ধতি আবিষ্কৃতও হয়েছে এবং দ্রুত পরিবহন ও যোগাযোগের নবদিগন্ত উন্মোচিত হয়েছে। সুতরাং বলা যায় পণ্যদ্রব্য বা খাদ্য সংরক্ষণ এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে থুনেনের তথ্যটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সমালোচনা করলে এভাবেই করা যায়, কিন্তু তথ্যটির আসলে অনেক কার্যকারিতা রয়েছে। আচ্ছা, যাই হোক, ভন থুনেনের মডেলের প্রয়োগ বাংলাদেশ প্রেক্ষাপট আমরা যদি দেখি, 19বিংশ শতাব্দীর পরিস্থিতি অনুযায়ী ভন থুনেনের মডেল রচিত হলেও আধুনিক সময়েও কোনো কোনো অঞ্চলে এই মডেল প্রযোজ্য।
সিজম তার রুরাল সেটেলমেন্ট অ্যান্ড ল্যান্ড ইউজ বইয়ে উল্লেখ করেছিলেন যে দক্ষিণ ইটালি, স্পেন এবং পাঞ্জাব শহরে চারিদিকে এরকম এককেন্দ্রিক ভূমি ব্যবহার মডেলের নজির রয়েছে। 1920 দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস নগর বাজারের চারিদিকে ফুল ও লতাপাতার চাষ, সবজি ও ফল চাষ, ডেইরি ও হাঁস মুরগি পালন, শস্য তুলা, পশুপালন এবং সবশেষে গরু প্রজননের প্রতিষ্ঠান পরিচালনার ব্যবস্থা ছিল। ভারতীয় উপমহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই থুনেন প্রদত্ত এই ভূমি ব্যবহার মডেল প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় ভারতের বৃহৎ সমতল সমভূমি বিশিষ্ট গ্রামগুলোতে বিভিন্ন ধরনের ফসলি বলয় বা মণ্ডল দেখতে পাওয়া যায়। এসব মণ্ডলের মধ্যে প্রথমটিতে অর্থাৎ গ্রামীণ বসতির আশেপাশের ভূমিগুলো পচনশীল পণ্যদ্রব্য যেমন শাক, সবজি, আলু ইত্যাদি উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। আবার মধ্যবর্তী বলয়গুলো ফল মূল উৎপাদনে এবং পানি সেচ অন্যান্য সুযোগ সুবিধা অনুকূল থাকলে ধান, গম, পাট, যব, হিক্ষু, ভুট্টা প্রভৃতি উৎপাদন করা হতো। একেবারে বাহিরের প্রান্তগুলোতে পশুখাদ্য হিসাবে মিলেট, বাজরা প্রভৃতি ফসলগুলো উৎপন্ন হয়ে থাকে। এসব স্থানে ফসল উৎপাদনের ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ফসলের নিবিড়তা হ্রাস পেতে থাকে। আর ভন্থননের পরিবর্তনশীল মডেলের দিকে দৃষ্টিপাত করে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলা যায়, নদীমাতৃক বাংলাদেশ, ছোট শহরের উপস্থিতিতে থুনেনের মডেল বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ নদীর অবস্থান এবং ছোট শহরের উপস্থিতিতে প্রতিযোগিতামূলক বাজার হিসাবে এই দেশে কৃষি কর্মকাণ্ড স্থান থেকে স্থানান্তরের পার্থক্য হচ্ছে। ফলে এক শহর বা বাজার অন্যটির সাথে প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। এদিকে ঢাকা সিটিকে প্রধান নগর হিসেবে বিবেচনা করলে কুমিল্লা, দাউদকান্দি, রূপগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, বিক্রমপুর, গাজীপুর প্রভৃতিকে উপশহর হিসেবে বিবেচনা করা যায়। এক্ষেত্রে উন্নত পরিবহন ব্যবস্থার কারণে এসব উপশহর থেকে অতি অল্প সময়ে কাঁচা এবং টাটকা শাকসবজি, মাছ, দুধ, মাংস প্রভৃতি এই প্রধান শহরে সরবরাহ করা সম্ভবপর হচ্ছে। সুতরাং এসব বিষয়গুলো থুননের সনাতনী ও পরিবর্তনশীল উভয় মডেলই প্রভাব বিস্তার করে থাকে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে ভন্থননের মডেলটা অনেক কার্যকর। তো আমরা কনক্লুশনে চলে আসি থিওরির। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার কারণে সব কিছুরই পরিবর্তনশীল বলা যায়। এক্ষেত্রে ভন্থননের তথ্যের পরিবর্তনশীলতাও কোনো অস্বাভাবিক কিছু নয়। পরিবর্তনশীল পরিস্থিতিতে থুনেনের প্রস্তাবিত ভূমি ব্যবহার বিষয়ক এই মডেল পুরোপুরি খাপ খাওয়াতে না পারলেও তার তথ্যের মূল শক্তিগুলো আজও কার্যকর এবং পরবর্তীতে যত আপডেট থিওরি আসুক না কেন তার তথ্যের উপর ভিত্তি করেই এসেছে। তো আমাদের তথ্যটা প্রেজেন্টেশন এখানেই শেষ করলাম। আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ ভন্থননের এগ্রিকালচারাল লোকেশনাল থিওরি। তো আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।